হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লজিক্যাল কোয়েস্টের পক্ষ থেকে নবম দশম শ্রেণী বা এসএসসি বেসিক টু অ্যাডভান্স পদার্থবিজ্ঞান কোর্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অধ্যায় 4 অর্থাৎ কাজ, শক্তি ও ক্ষমতা এটার নিয়ে আলোচনা করব। তো এটা প্রথম ক্লাস। তো চলো শুরু করা যাক। তো শুরুতেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল। তো ধ্রুব বলটা কি? এই ধ্রুব বলটা হচ্ছে যে বলটা আমাদের সময়ের সাথে অপরিবর্তিত থাকে। তো সেইটা আমাদের কি বল বলতো? ধ্রুব বল। আর যেটা তোমার পরিবর্তনশীল বল, এইটা কি হবে? এটা আমাদের সময়ের সাথে পরিবর্তিত হবে। তো এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এটা সময়ের সাথে পরিবর্তিত। তো মনে করো তোমার কাছে একটা এরকম আয়তাকার বস্তু আছে। তো বস্তুটার উপর তুমি 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করলা, এবং এই যে বল যেটা প্রয়োগ করলা সেটা এফ, এবং এটার মান তোমার 5 নিউটন। এই ক্ষেত্রে কি হবে বলো তো? এই বস্তুটার উপর যদি তুমি চিন্তা করো যে প্রথম 1 সেকেন্ডে যে বলটা সেটাও 5 নিউটন, আবার 2 সেকেন্ড পর যে বলটা সেটাও 5 নিউটন, 3 সেকেন্ড পর যে বলটা সেটাও কিন্তু 5 নিউটন। কিন্তু আমরা যদি আরেকটা বিষয় দেখি, যে এরকম একটা বস্তু আছে যেটার উপর আমি বল প্রয়োগ করতেছি, এফ। তো এফটা টি এর একটা ফাংশন, অর্থাৎ ধরো 60 এত নিউটন। তো এই ক্ষেত্রে তুমি কি বলবা? এই ক্ষেত্রে যখন টি ইকুয়াল টু 0, তখন এফ এর মান কত? 6 × 0, অর্থাৎ জিরো নিউ যেটা সেটাই আসতেছে। টি এর মান যখন অন, তখন এফ এর মান কত? 6 × 1, অর্থাৎ 6 নিউটন তখন। আবার টি এর মান যখন 3, তখন এফ এর মান কত? 6 × 3, তার মানে কত? 18 নিউটন। তার মানে এইটা কিন্তু তোমার সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে। তো যে কারণে এটাকে বলা হয় কি তোমার বলো তো? এটাকে বলা হয় তোমার পরিবর্তনশীল বল। তো এইটা গেল আমাদের ধ্রুব বল আর পরিবর্তনশীল বল। তো এরপর যেটা আমরা দেখবো সেটা ভর কেন্দ্র। তো ভর কেন্দ্রটা কি? ভর কেন্দ্রটা এই যে কোনো একটা বস্তুর সমগ্র ভর যে বিন্দুতে পুঞ্জীভূত থাকে সেটাই তোমার ভর কেন্দ্র। তো ধরো শুরুতে একটা আয়তাকার একটা বস্তু নিলাম। তো আয়তকার বস্তু যেটা নিলাম এটার ক্ষেত্রে ভর কেন্দ্রটা হবে তোমার এই যে দুইটা কর্ণ, কর্ণের যে ছেদবিন্দু যেটা সেটাই তোমার কি ভর কেন্দ্র। অর্থাৎ এখানে তোমার পুরো বস্তুর পুরো ভরটা কেন্দ্রীভূত আছে বা পুঞ্জীভূত আছে বলে ধরা হয়। আর এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে এই যে কেন্দ্র যেটা, এই বৃত্তাকার যে বস্তুটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এটাই হবে তোমার ভর কেন্দ্র। তো এটা আসলে একটা বাস্তবিক যদি একটা এক্সাম্পল দেই, ধরো তোমার কাছে একটা স্কেল আছে, অর্থাৎ আমরা যেগুলো দিয়ে বিভিন্ন বিষয় ড্র করতে পারি। তো এরকম ধরো একটা স্কেল আছে। তো যদি এটা সেই স্কেলটা হয়, তো সেক্ষেত্রে ঠিক এই স্কেলটার মিডলে একটা পয়েন্ট পাবা। তো যেখান দিয়ে তুমি যদি এই স্কেলটাকে ব্যালেন্স করতে পারবা, অর্থাৎ এখানে যদি তুমি একটা আঙুল রাখো, তো সেক্ষেত্রে এটা এই দিকেও হেলে পড়বে না, আবার এই দিকেও হেলে পড়বে না, এটা একদম সোজা এভাবে ব্যালেন্স আকারে থাকবে। তো এই যে পয়েন্ট যেটা সেটাই তোমার ভর কেন্দ্রটা। তো আশা করি ভর কেন্দ্রের বিষয়টা বুঝতে পারছো। তো এরপর আসো আমরা যে মেইন যে টপিক আজকের ক্লাসে সেটা কাজ, সেটা নিয়ে আলোচনা করব। তো কাজটা কি? কাজটা বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। এটাই তোমার
কাজ। তো ধরো একটা বস্তু আছে, এই বস্তুটার উপর তুমি একটা বল প্রয়োগ করলা। তো বল প্রয়োগ করার ফলে বস্তুটা সামনের দিকে অবশ্য অগ্রসর হবে। তো ধরো এখানে আমি বল প্রয়োগ করলাম, এফ মানের বল। তো এই বস্তুটার ক্ষেত্রে ভর কেন্দ্র কোথায় হবে? এখানে ভর কেন্দ্র হবে। এটার ক্ষেত্রে কোথায় হবে? এখানে ভর কেন্দ্রটা হবে, তাই না? যদি এটাই হয় তো সেই ক্ষেত্রে তার মানে আমার এই কন্ডিশন থেকে ভর কেন্দ্রটা এখানে চলে গেছে। তো তার মানে আমাদের এই যে যে সরণ যেটা, সরণটা কিন্তু হয়েছে এই দিকে, এ থেকে বি এর দিকে, তাই না? তার মানে এই দিক বরাবর হচ্ছে আমাদের এস। সো তার মানে ভর কেন্দ্রটা কিন্তু এখান থেকে এখানে চলে আসছে। সো এক্ষেত্রে কৃতকাজ কি হবে? কৃতকাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে বল এবং বলের দিকে সরণ, অর্থাৎ এই বল বলের দিকেই সরণটা আমরা নিলাম। তো এইটাই হচ্ছে তোমার সেই কৃতকাজটা। তো এখন আমরা এই যে কাজ যেটা, এটা মূলত হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশি। তো ধরো এই যে ডব্লু যেটা, এটাকে মূলত হচ্ছে বল এবং সরণ এই দুইটা ডট গুণফল দ্বারা প্রকাশ করা হয়। এখানে এফটা হচ্ছে ফোর্স আর এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো ডট গুণন বলা হয় এটাকে, ডট গুণন, এই যে মাঝখানে যে ডটটা দিলাম। তো এইটা কি, এটা নিয়ে একটু দেখতে হবে আমাদের। তো এইটা হচ্ছে কি যে কাজটা মূলত হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু এই বল আর সরণ এরা কি স্কেলার রাশি? অ্যান্সার হচ্ছে না, এরা কিন্তু ভেক্টর রাশি। কিন্তু দুইটা ভেক্টরকে যখন ডট গুণন করা হয় তো সেক্ষেত্রে তারা যে ভ্যালুটা দেবে ওইটা কিন্তু একটা স্কেলার রাশি। তো মনে করো তোমার দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ একটা ভেক্টর, আরেকটা হচ্ছে তোমার বি একটা ভেক্টর। তো এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে তোমার থিটা। তো যখন তুমি এদের দুইটাকে ডট করবা অর্থাৎ এ ডট বি, তো সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে এ বি কস থিটা। এখানে এ আর বি এরা কিন্তু হচ্ছে প্রত্যেকেই এ ভেক্টরের মান, এই বিটা হচ্ছে বি ভেক্টরের মান, এরা কিন্তু হচ্ছে তোমার মান। বাট এ ডট বি যখন দিবা, এ আর বি এই দুটো কিন্তু ভেক্টর রাশি, বাট এ আর বি যেটা উপরে এই যে কোনো দাগ ছাড়া যেটা লিখলাম, এরা কিন্তু হচ্ছে ওই ভেক্টর রাশির মান যেটা সেটাকে রিপ্রেজেন্ট করে। তো তার মানে এ ডট বি করলে আমরা পাচ্ছি এ বি কস থিটা। তো এখন যদি এফ ডট এস করি তো সেক্ষেত্রে আমরা কি পাবো বলো তো? সেটা হলো কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। এই ক্ষেত্রে আমরা পাবো এফ এস কস থিটা। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো যে কিভাবে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা এই টার্মটা আসে। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে উপাংশে বিভাজন। তো বিষয়টা হচ্ছে কি যে আমরা যদি একটা অক্ষ নেই, ধরো এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো এইটা কি, এটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ এটাকে মেইনলি হচ্ছে বলা হয় অনুভূমিক দিক, আর এটাকে বলা হয় উলম্ব দিক, ওয়াই অক্ষ দিক বরাবর যে দিকটা সেটা। তো এখন একটা ফোর্স মনে করে এভাবে কাজ করতেছে এফ, এটা কি, এটা হচ্ছে এক্স অক্ষের দিকের সাথে উৎপন্ন কোণ থিটা। তো এখন আমরা যদি এক্স অক্ষ বরাবর এফ বলের যে উপাংশটা সেটা বের করতে চাই, তো সেক্ষেত্রে সেটা কি হবে? এটা হচ্ছে অনুভূমিক উপাংশ যেটা, সেটা হবে এফ কস থিটা। আর উলম্ব বরাবর যদি আমরা এটা বের করতে চাই তো সেটা কি হবে? এটা হবে তোমার এফ সাইন থিটা। তো একটা হচ্ছে তোমার অনুভূমিক উপাংশ, আরেকটা হচ্ছে কি তোমার উলম্ব উপাংশ। তো এইটা দেখানোর কারণ কি, এটা দেখানোর কিছু রিজন আছে। ধরো তোমার অনেক সময় দেখবা যে এই একটা ব্লক, আবার আমরা একটা ব্লক চিন্তা করলাম, ঠিক আছে? এই একটা ব্লক চিন্তা করলাম, তো এই ব্লকের উপর তুমি এই দিক বরাবর ফোর্স মানে প্রয়োগ করলা। ধরো এইটা তো তোমার সেই ভর কেন্দ্রটা, বাট ব্লকটা কি করলো, তোমার এই দিক এইখানে চলে আসার কথা ছিল,
তাই না? কিন্তু ও চললো হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ সরণটা হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ ধরো এটা হলো এস। তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, এই উপাংশ, এটা তো থিটা মনে করো মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এই ক্ষেত্রে কৃতকাজটা আমরা কিভাবে বের করবো, ডব্লিউ ইকুয়াল টু বল এবং বলের দিকে সরণ, তার মানে এটা হবে এফ, যদি দুইটা যেহেতু একই দিকে থাকতে হবে তো আমরা যে এই এস এর দিকেও চাইলে নিতে পারি, তার মানে আমরা এফ কস থিটা নিলাম ইন্টু নিলাম হচ্ছে এস, তার মানে দুইটাই কিন্তু তখন একই দিকে থাকবে, এফ মানে বলটাও এই দিকে আছে, ওই দিক বরাবর এই সরণটা আছে, তার মানে এফ কস থিটা ইন্টু এস লিখতে পারি। আবার তুমি চাইলে উল্টাটাও চিন্তা করতে পারো, যে এই যে এস এর যদি উপাংশ নেই এফ বরাবর, তো সেই ক্ষেত্রে সেটা কি হবে, এস কস থিটা। সো ওইটাও কিন্তু তোমার, তার মানে এফ এস কস থিটা ওইটাই আসবে। আবার ডট গুণন ফল যদি করো তো সেক্ষেত্রেও সেটা এফ এস কস থিটা আসবে। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আর এই যে বিষয়টা, এটা কিন্তু তুমি চাইলে ত্রিকোণমিতি দিয়েও বের করতে পারো। সেটা কিভাবে, এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তো যেহেতু সমকোণী ত্রিভুজ, তো এই ভূমি বরাবর যদি আমরা বলের উপাংশটা বের করি, তো সেক্ষেত্রে সেটা কি হবে বলতো, এই দিক বরাবর সেটা কিন্তু হবে কস থিটা, মানে এফ কস থিটা। এটা কিভাবে, এটা হচ্ছে যে ধরো আমি কস থিটা বের করলাম, কস থিটা মানে কি, কস থিটা মানে কিন্তু তোমার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ। তো যেহেতু আমরা ভূমি বরাবর উপাংশটা নিচ্ছি, তার মানে ভূমি ইকুয়াল টু কি হবে, কস থিটা ইন্টু হচ্ছে অতিভুজ, অতিভুজের বরাবর ফোর্স কতটুকু, এফ, তার মানে ভূমি বরাবর যেদিক বরাবর সরণ আছে সেদিক বরাবর ফোর্স কতটুকু, এফ কস থিটা, তার মানে ওই দিক বরাবর মানে ফোর্স হচ্ছে এফ কস থিটা ইন্টু হচ্ছে তোমার সরণ যেটা সেটা হচ্ছে এস। চাইলে তুমি এটাও চিন্তা করতে পারো। সো এরপর আমরা এই যে কাজ যেটা শিখলাম, এটার হচ্ছে একক আর মাত্রা, এটা নিয়ে আমরা একটু দেখব যে এটার এককটা কি আর এটার মাত্রাটা কি সেটা। তো আমরা কি জানি বলতো, ডব্লিউ ইকুয়াল টু যেটা হলো কৃত কাজ, এটা হলো বল ইন্টু কি সরণ। তো বলের ক্ষেত্রে এককটা কি, নিউটন, সরণের ক্ষেত্রে একক কি, মিটার, তার মানে কাজের ক্ষেত্রে একক কি হবে, নিউটন মিটার, বা এই নিউটন মিটারকে বলা হয় যায় জুল, জিও ইউ এল ই। তো কাজের ক্ষেত্রে এককটা কিন্তু তোমার জুল অথবা নিউটন মিটার। আর মাত্রা কি, মাত্রা, মাত্রা কি আমরা যেহেতু বল আর সরণের গুণফল, তার মানে বলের যে মাত্রাটা, এটা কি বলতো, এটাও কিন্তু এম এল টি ইনভার্স টু, তাই না? আর সরণ যেটা ডিসপ্লেসমেন্ট এস, এটার ক্ষেত্রে মাত্রা কত, এটার ক্ষেত্রে মাত্রা কিন্তু হলো এল। তার মানে এই দুইটাকে যেহেতু গুণ করবা, তো সেক্ষেত্রে কাজের মাত্রা পাবা, মাত্রা কি হবে, এই যে এম এল টি ইনভার্স টু, এইটা ইন্টু হচ্ছে এল যেটা আছে সেটা, তার মানে কি হবে এম এল স্কোয়ার তোমার টি ইনভার্স টু। এইটা গেল হচ্ছে তোমার একক, আর একটা হচ্ছে তোমার মাত্রা। সো আশা করি এই টপিকটা বুঝতে পারছো। তো এরপর হচ্ছে আমরা দেখব ধনাত্মক কাজ, আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো শুরুতে আমরা দেখি ধনাত্মক কাজটা কি, ধনাত্মক কাজ এইটা কি, এইটা হচ্ছে যে যদি তুমি একটা বস্তু নাও এবং বস্তুটার উপর একটা বল প্রয়োগ করো, তো সেক্ষেত্রে বস্তুটার যদি যেদিকে তুমি বল প্রয়োগ করলা সরণটাও যদি ওই দিকেই হয়, অর্থাৎ এক্ষেত্রে সরণ কিন্তু এই বল যেদিকে ওই দিক বরাবরই আসে, একটু আগে আমরা এই কেসটা দেখে আসলাম। এইটা ছিল সেই এ পজিশন, এইটা ছিল বি পজিশন, এবং এদের যে মধ্যবর্তী যে সরণ যেটা, তো এই সরণটা কিন্তু হচ্ছে তোমার এই প্রযুক্ত বল যেদিকে সরণটাও কিন্তু সেই একই দিকে আছে, অর্থাৎ এইটা এই তোমার যদি তুমি চিন্তা করো এই যে স্ক্রিন যেটা, সেটার কিন্তু তোমার এই বাম পাশ থেকে ডান পাশের দিকে। তো তার মানে এরকম যদি কেস হয় যে বল যেদিকে
সরণও সেই দিকে, তো সেক্ষেত্রে সেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ধনাত্মক কাজ। তো একটা কাজ কখন ধনাত্মক হবে, যখন তোমার থিটা এর মান এই যে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। সেক্ষেত্রে আমাদের কাজটা আমরা কি পাবো বলো তো, ধনাত্মক পাবো। আর এরপর এই 90 ডিগ্রি থেকে ছোট, আর এটা হলো 0 ডিগ্রি থেকে বড় হবে অবশ্য। তো এরপর যেটা আমরা দেখব, তো সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। এটা কি, এটা হচ্ছে ঋণাত্মক কাজ। আরেকটা বিষয়, অ্যাঙ্গেলটা কিন্তু তোমার এই যে জিরোর সমান অথবা এর থেকে বড় হতে হবে। কারণ এই যে কস যে জিরো, যেটা দেখো একটা বিষয়, এটা কস 0 ডিগ্রির ভ্যালু কত বলো তো, কস 0 ডিগ্রির ভ্যালু কিন্তু আমাদের 1। তার মানে এখানে এই যে আমরা কৃত কাজ কি জানি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তার মানে এই কস জিরোর ভ্যালু যেহেতু 1, তার মানে এই থিটা যদি 0 ডিগ্রি হয় এফ এস, তার মানে এটা জিরোর সমান অথবা এর থেকে বড় হবে। এখন ঋণাত্মক কাজের ক্ষেত্রে অ্যাঙ্গেলের মান যেটা থিটা, সেটা হচ্ছে মূলত এই 90 ডিগ্রির থেকে বড় হয় এবং 180 ডিগ্রি এর সমান অথবা এর থেকে ছোট থাকে। এই অ্যাঙ্গেলগুলো মাথায় রাখবা, এইগুলো অনেক সময় এক্সামে আসে। তো এটার ক্ষেত্রে কি হয়, ধরো তুমি 180 ডিগ্রি দিয়েই আমরা চিন্তা করলাম, এই একটা বস্তু নিলা, বলও প্রয়োগ করলা। তো সেক্ষেত্রে বস্তুটা কি করলো, তোমার ধরো এই দিক বরাবর বল প্রয়োগ করলা। আমরা এটাকে বাদ দিতে পারি চাইলে, এটাকে আমরা বাদ দিলাম। তো ধরো বলটা আমি প্রয়োগ করলাম এই দিকে, বাট সরণটা হলো তার উল্টা দিকে, একটা বস্তুতেই যদি চিন্তা করি। তো সেক্ষেত্রে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা কত হবে বলো তো, এফ আর এস। এফটা তো যদি ভরকেন্দ্রটা আমরা বর্ধিত করি, তো এই পয়েন্টে অ্যাঙ্গেল কত বলো, 180 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে কৃতকাজ কি হবে, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস 180। কস 180 এর ভ্যালু কত, কস 180 এর ভ্যালু কিন্তু তোমার -1। তার মানে এটা কি হবে, মাইনাস এফ এস। তো এই ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ কাজ পাচ্ছি আমরা। তো এইটা ছিল তোমার ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ, এই দুইটা। তো এরপর যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে শূন্য কাজ। তো শূন্য কাজটা কি, বা যেখানে কোনো কাজ হবে না। তো এটার জন্য মূলত তিনটা তোমার শর্ত আছে। তিনটা কেসের ক্ষেত্রে তোমার কাজটা শূন্য হতে পারে। তো কেস তিনটা কি, কেস তিনটা হচ্ছে যে এক এক করে আমরা দেখি। যে কেস 1, আগে সূত্রটা আমরা এই পাশে লিখলাম, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস এটা। যদি কি কেস অনটা কি, এফ ইকুয়াল টু 0 হলে, এফ এর মান যদি 0 হয়, ফোর্সের মান 0 হয়, তো সেক্ষেত্রে কি হবে, ডব্লিউর মান 0, তার মানে শূন্য কাজ। কেস 2 যেটা, সেটা হচ্ছে যে তোমার এস এর মান শূন্য হয়, অর্থাৎ তুমি বল প্রয়োগ করলা কিন্তু কোনো সরণ হইলো না, তো সেক্ষেত্রেও কি ডব্লিউ এর মানটা শূন্য হবে না, এই সূত্র যদি বসাও। আরেকটা কি, যদি কেস 3 যেটা, এটা হচ্ছে যখন তোমার থিটার মানটা 90 ডিগ্রি হয়। তো থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে ডব্লিউ এর মানটা কত, শূন্য, তাই না? এখন আমরা ধরো একটা বৃত্তাকার একটা বস্তু নিলাম। আমরা জানি এই যে বৃত্তাকার পথে, এই যে ধরো পৃথিবীর যেমন, বা চাঁদ চিন্তা করতে পারো, চাঁদ কি করে, মানে পৃথিবী চাঁদকে কিন্তু তার কেন্দ্রের দিকে টানে, তাই না? তার মানে কেন্দ্রমুখী একটা বল অনুভব করে, যেটা হলো ধরো মনে করো এফসি। তো যেহেতু এই পৃথিবীর চারদিকে এরকম চাঁদ, এইখানে মনে করো এইটা হচ্ছে চাঁদ, এরকম যেহেতু রোটেট করতে থাকে, তো এইটা কি, এটা কিন্তু ওর যে ডিস্টেন্স অতিক্রম করে, অর্থাৎ সরণটা হয় প্রতি সেকেন্ডে, বা বেগ একটা বেগে তো ঘোরে, তার মানে বেগ যেহেতু আসছে, তার মানে এখানে এই দিক বরাবর সরণের পরিবর্তন, যেহেতু বেগটা, তার মানে সরণও আছে। তো মনে করে এদিক বরাবর হচ্ছে এস আছে। তো সেক্ষেত্রে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা কত হবে, যেহেতু বেগ যেটা সেটা হচ্ছে স্পর্শক বরাবর কাজ করে,
90 ডিগ্রি। তো এখানে কিন্তু বৃত্তাকার পথে যদি তুমি কোনো এক ব্যক্তি বলো বা কোনো কিছু ঘুরে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার এই কেন্দ্রমুখী যে বলটা, সেই বল দ্বারা কৃত কাজটা শূন্য। সেই বিষয়টা মাথায় রাখবা, এইটা অনেক সময় পরীক্ষায় আসে। কারণ এখানে কেন্দ্র বরাবর যে বলটা ক্রিয়া করতেছে আর ওর যে সরণ হচ্ছে, যদি ওই বৃত্তাকার পথে যেহেতু ঘুরতেছে, তো ওই দিক আর এই দিক এই দুইটা কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। তো যে কারণে তোমার এই যে কৃত কাজটা ডব্লু যেটা, এটা হবে শূন্য। সো আশা করি এইটুক পর্যন্ত বুঝতে পারছো। তো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে ঘর্ষণ বল যেটা, সেই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। তো আমরা একটা ধরো এরকম একটা সারফেস নিলাম। তো এই সারফেসে কি আছে, এটা মসৃণ না, এটা অমসৃণ একটা সারফেস। যেহেতু এটা একটা অমসৃণ সারফেস, তার মানে এখানে অবশ্যই কি ঘর্ষণ আছে। এখন ধরো এই যে একটা ব্লক, ওকে যদি তুমি বল প্রয়োগ করো, এই দিক বরাবর যদি বল প্রয়োগ করো, এটা হচ্ছে এফ মানের বল। তো সেক্ষেত্রে তোমার এই বস্তুটা যদি এখান থেকে এখানে আসে, তো সেক্ষেত্রে ওর একটা সরণ অবশ্য ঘটবে। মানে এইটা যদি এ হয়, এটা সেই বি পয়েন্টে। তো এই যে প্রযুক্ত বল যেটা, প্রযুক্ত বলের জন্য একটা কাজ হবে। আবার তোমার এই যে ঘর্ষণ যে একটা বল, এই ঘর্ষণ বলের জন্যও কিন্তু এখানে একটা কাজ হবে। তো ঘর্ষণ কোন দিকে কাজ করে, এটা মাথায় রাখবা, বস্তুটা যে দিকে গতিশীল হয় তার বিপরীত দিকে। এই দিক বরাবর কিন্তু ঘর্ষণ বলটা আমাদের ক্রিয়া করতেছে। অর্থাৎ এফ যেটা, এটা হচ্ছে মাথায় রাখবা ঘর্ষণ বল, যেটা কি করে গতির বিপরীত দিকে কাজ করে। তো এখন একটা বিষয় দেখো, এখানে যদি আমরা চিন্তা করি এইটা হলো এস দূরত্ব অতিক্রম করছে, এস মানে এস সরণ হয়েছে। তো সেক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা একটা কৃত কাজ হয়েছে, সেটা ধরলাম ডব্লিউ এফ। এটা হলো প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ। সেটা কি হবে বলতো, এই যেটা প্রয়োগ করলাম এফ ইন্টু এস, আর ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হয়েছে একটা, সেটা হচ্ছে ডব্লিউ ছোট হাতের এফ। এটা হলো ছোট হাতের এফ ইন্টু হচ্ছে আমাদের এস। এখন এই এফ এসটা বলতো, এই এফটা এদিকে বাট এসটা কিন্তু তার উল্টা দিকে। তার মানে এটার আগে একটা মাইনাস হবে না? কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, এই যে ঘর্ষণ বল আর তোমার হচ্ছে এই যে সরণ যেটা হয়েছে সেটা। তার মানে এটার আগে কিন্তু একটা মাইনাস দিতে হবে, কারণ কস 180 পাবা এখানে, এফ এস কস থিটা, ওই সূত্র যদি তুমি বসাও। সো এইটাই হচ্ছে তোমার সেই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এখন আরেকটা বিষয় চিন্তা করে, একটু আগেই যেটা পড়ালাম যে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে কৃত কাজটা আমরা জানি শূন্য। এখন এখানে কি একটা বল কি ক্রিয়া করতেছে না, নিচের দিকে ওজন, যেটা এই দিক বরাবর কাজ করতেছে, তাই না? এই যে নিচের দিকে ওজন ডব্লু, এই ডব্লু করতে কৃত কাজ বা মহাকর্ষ, মানে এই যে অভিকর্ষ বল যেটা, অভিকর্ষ বল কর্তৃক যে কৃত কাজটা, সেটা কি হবে, এটা কিন্তু ওয়েট, ঠিক আছে? সেই কৃত কাজটা কিন্তু হবে জিরো। কারণ কি, এই যে ডব্লু অভিকর্ষ, এটা হচ্ছে তোমার অভিকর্ষ, অভিকর্ষ এইটা কিন্তু তোমার নিচের দিকে কাজ করতেছে। তার মানে এই যে ওয়েট যেটা, ওয়েটটাই তো একটা বল, তাই না? এক্ষেত্রে ওয়েট ইন্টু হচ্ছে কি হবে, এই যে সরণ যেটা এস ইন্টু হচ্ছে কস কত, এই ওয়েটটা যেহেতু নিচের দিকে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তার মানে কস 90 এর ভ্যালু কত, জিরো। তার মানে অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ কিন্তু তোমার শূন্য। তো আশা করি এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা কিভাবে বের করে করবা এটা বুঝতে পারছো। এখন একটা বিষয় চিন্তা করবা, সেটা হচ্ছে যে ধরো
আমার যে তলটা সেটা হচ্ছে এরকম আছে, এই যে একটা আনত, অর্থাৎ এই যে যে তলটা, এটা যদি এরকম অ্যাঙ্গেল করে থাকে, তো মনে করো এইটা সেই আমার সারফেস ছিল, এখানে একটা থিটা কোণ করে আছে, বস্তুটা এখন এইখানে আছে। এখন ও কি করবে, ওর ওজন কিন্তু ঠিক এই দিক বরাবর আছে, ঠিক আছে, ওজনটা কিন্তু এই দিক বরাবর আছে, এই যে খাড়া নিচের দিকে, এদিক বরাবর ওজন কাজ করতেছে। এখন ও যেহেতু নিচের দিকে পড়তেছে, তার মানে বলটা কিন্তু এদিকে আছে, একটা বল এই ওজনেরই একটা উপাংশ কাজ করবে এই দিকে। তার মানে এখানে যদি তোমাকে আমি কোশ্চেন করি যে ঘর্ষণটা কোন দিকে কাজ করবে বলো তো, ঘর্ষণটা কিন্তু এই দিক বরাবর কাজ করবে। তো এক্সামে যদি এরকম টাইপের প্রবলেম আসে, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই যে উপাংশে বিভাজন করে তারপর হচ্ছে এই ম্যাথগুলো করতে হবে। অর্থাৎ তুমি যারই উপাংশ মানে এই যে কৃতকাজ বের করো না কেন, মাথায় রাখবে বলটা নিতে হবে আর সরণ দুইটা একই দিকে যাতে থাকে, মানে একই দিক বরাবর এদেরকে থাকতে হবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো চলো আজকের ক্লাসে যা যা পড়ালাম, তো এটার উপর কিছু গাণিতিক সমস্যা আমরা সলভ করি। তো এখানে বলা আছে যে একটি রাস্তার এই যে স্থির কোনো বস্তুকে, এটা স্থির হবে, কোনো বস্তুকে 5 সেকেন্ড ধরে 10 নিউটন বল সামনের দিকে প্রয়োগ করলে পিছনের দিকে 3 নিউটন ঘর্ষণ বল প্রযুক্ত হয়। তো বস্তুটি 20 মিটার সামনে গিয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের এফ যেটা বল প্রয়োগ করলাম সেটা দ্বারা কৃত কাজ কত, এরপর হচ্ছে তোমার এই যে বল দ্বারা কৃত কাজ করতো, মানে এটা হবে তোমার এফ বল দ্বারা, ছোট হাতের এফ, যেটা হলো তোমার ঘর্ষণ বল, ঠিক আছে। তো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ করতো এবং হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ করতো, আর এটা হলো লব্ধি বল দ্বারা কৃত কাজ করতো, এটা আমরা বের করবো। তো আমরা যদি একটা ডায়াগ্রাম অঙ্কন করি, তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমগুলা করতে আরো ইজি মনে হবে। তো এইরকম একটা সিনারিও তোমাকে মূলত দিয়ে দিচ্ছে, তো এরকম। তো ধরো এখানে এই সারফেসটাতে আমাদের ঘর্ষণ আছে। তো এইটা ছিল ইনিশিয়াল কন্ডিশন, মানে ইনিশিয়াল পজিশন, আর এইটা হচ্ছে ফাইনাল পজিশন। তো মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটাও আমাদের কোশ্চেনে বলে দিছে, সেটা কত, সেটা হচ্ছে এস এর মান, এটা হচ্ছে তোমার 20 মিটার। তো এই দিক বরাবর যেহেতু প্রযুক্ত বল এফ, তার উল্টা দিকে কি কাজ করতেছে, ঘর্ষণ বল, যেটা লিখলাম আমি ছোট হাতের এফ। আর এই যে অভিকর্ষ বল যেটা, সেটা কি, সেটা কোন দিকে ক্রিয়া করছে বলো তো, সেটা কিন্তু এইরকম খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে। তো এটা কিন্তু এরকম খাড়া একদম নিচের দিকে ক্রিয়া করতেছে, এটা একটু মাথায় রাখবা। আমরা পয়েন্টগুলোকে দিয়ে দিলাম যে এটা হচ্ছে সেই এ, আর এইটা হচ্ছে তোমার অভিকর্ষ বল, যেটা হচ্ছে এফ জি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম। তো এখন 1 নম্বর প্রবলেমটা যদি আমরা সলভ করি, তো সেক্ষেত্রে এফ বল দ্বারা কৃত কাজ কি হবে বলো তো। এখানে তোমার এটা হবে ডব্লু ইকুয়াল টু হচ্ছে, ডব্লু বড় হাতের এফ দিলাম আমরা, এফ এস কস থিটা। তার মানে এফ এর মান কত, 10 নিউটন। আর এই যে এই 3 নিউটন যেটা, এটা ছোট হাতের এফ, আর এই 10 নিউটন যেটা দেয়া আছে এটা বড় হাতের এফ। তো এস এর মান কত, 20 মিটার, এবং কস এই এফ আর যেহেতু এস দুইটা একই দিকে, তার মানে এটা কি হবে, কস 0। তার মানে প্রথমটার অ্যান্সার কত, 200 জুল। এখন একটা কোশ্চেন, এটা কি তোমার
ধনাত্মক কাজ নাকি ঋণাত্মক কাজ? অবশ্যই ধনাত্মক কাজ, কারণ কি অ্যান্সারটা আমাদের পজিটিভ আসছে। তো এরপর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে 2 নাম্বারটা ম্যাথটা সলভ করবো আর কি, যেটা হচ্ছে বল দ্বারা, এই যে ঘর্ষণ বল বা এফ বল দ্বারা কৃত কাজ, এটা কিন্তু ছোট হাতের এফ। তো এইটা কি হবে বলতো? এখানে যদি আমরা সেকেন্ডটা দেখি, এই একটু আগে আমরা দেখলাম যে বল, ঘর্ষণ বল আর ওইটা দুইটা কিন্তু উল্টা দিকে কাজ করতেছে, তাই না? এক্ষেত্রে কৃত কাজ ডব্লু ছোট হাতের এফ কি হবে? ছোট হাতের এফ ইন্টু হচ্ছে এস ইন্টু কস 180 ডিগ্রি এক্ষেত্রে কিন্তু। তার মানে এই ঘর্ষণ বল যেটা 3 নিউটন, আর এস এর মান কত? 20 মিটার, আর কজ 180 এর ভ্যালু হচ্ছে -1। তার মানে এটা কিন্তু কত হবে বলো তো? -60 জুল। তো এখন এইটা কি কাজ বলো তো? এটা কিন্তু তোমার ঋণাত্মক কাজ, এটা আমাদের ঋণাত্মক কাজ। সো এরপর যেটা আছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা আমরা এখানে দেখি। তো অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করতেছে? এটা হচ্ছে কিন্তু তোমার তারা নিচের দিকে কাজ করতেছে, বা এটা কিন্তু তোমার পৃথিবীর মূলত কেন্দ্রের দিকে কাজ করে। এইটা হচ্ছে সেই এফ জি। আর স্মরণটা ঘটছিল কোন দিকে? স্মরণটা কিন্তু ঘটছিল তোমার এই দিকে। তার মানে এক্ষেত্রে কৃত কাজ কি হবে? ডব্লু অভিকর্ষ বল দ্বারা মনে করলাম ডব্লু জি যে কৃত কাজটা, সেটা এক্ষেত্রে হবে এফ জি ইন্টু হচ্ছে এস ইন্টু কি কস 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত আমাদের? 90 ডিগ্রি কিন্তু। তার মানে কজ 90 এর ভ্যালু তো 0, তাই না? তার মানে আলটিমেটলি এটা আমরা পাবো 0। এখন লাস্ট বলছে হচ্ছে আমাদের লব্ধি বল দ্বারা কৃত কাজ কত। তো তার মানে এখানে লব্ধি মানে হচ্ছে 3টাকে যোগ করে দিবা। তার মানে আইভি নাম্বার যেটা, সেটা হচ্ছে ডব্লু টোটাল যে কৃত কাজটা, এটা কি হবে? প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ প্লাস হচ্ছে তোমার ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ প্লাস হচ্ছে এই অভিকর্ষ বল যেটা, এটা দ্বারা কৃত কাজ। তো প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ আমরা কতটুকু মানে কি পেলাম একটু আগেই? 1 নাম্বার ম্যাথে পেলাম হচ্ছে 200 জুল। পরেরটা পেলাম হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, যেটা এটা হলো -60 জুল। আর এটা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা ছিল কত? 0। তার মানে এটা হলো 200 জুল -60 প্লাস হচ্ছে 0, এত কি জুল। তার মানে আলটিমেটলি এটা কত পাবো আমরা? 140 জুল। সো আশা করি তোমরা হচ্ছে এই প্রবলেমটা বুঝতে পারছো যে কিভাবে সলভ করতে হবে। তো এরপর এই প্রবলেম যেটা আছে, এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে যেতে পারো। এটা হচ্ছে বাসায় সলভ করে আমাদের গ্রুপ অথবা এই যে ইনবক্সে পেজের, এটা তুমি যে সলভ করতে পারছো এটা তোমার সঠিক হয়েছে কিনা সেটা তুমি জাজ করে নিতে পারো। সো আশা করি আজকের ক্লাসে যা যা টপিক কভার করা হলো বুঝতে পারছো। তো সবাইকে থ্যাংক ইউ।